স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি করোনা ভাইরাস? এটা এইচআইভি ভাইরাস। দেখতে করোনা ভাইরাস। এরকমই। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার স্ক্রিনের মাঝে কি কালো কি কিছু দেখা যাইতেছে? চলে গেছে না? না স্যার স্যার যায়নি। এই যে স্যার উপরে একটা দুটো স্ক্রিনের মধ্যে কালো কি? বক্স হয়ে রয়েছে। আজকে পার্টিসিপেন্টস কম কেন বুঝতেছি না। লোকজন নাই কেন? সব ক্লাসেই কম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই চ্যাপ্টার স্যার এখনো যায় নাই স্যার, মানে একটা লাইন বরাবর গেছে। লাইন স্যার কিন্তু পুরো স্ক্রিন জুড়ে স্যার কালো রঙের স্পট। স্ক্রিনে কালো রঙের স্পট। এখন এখন ঠিক আছে স্যার। এখন চলে গেছে। ওকে। এখন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? এগুলোই তো পড়েছিলাম মনে হয়। প্রকৃত ফল, অপ্রকৃত ফল। ফল কিসে আমি রূপান্তরিত হয়? ছিলাম না স্যার, আমি স্যার যে কাজে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। প্রকৃত ফল, অপ্রকৃত ফল এগুলো মনে পড়েছিলাম গত ক্লাসে। নিষেকের পরে ফুলের মধ্যে কি পরিবর্তন হয়, এটা কি কি অংশে রূপান্তরিত হয় সেটা। এরপর আরো পড়েছিলাম এই যৌন জনন, অযৌন জননের মধ্যে পার্থক্য কি, প্রাণীর মধ্যে বহির্নিষেক, অন্তর্নিষেক হয়, নিষেকের তাৎপর্য, হরমোনের ভূমিকা। এতটুকু মতো মনে পড়েছিলাম, তাই না? যে নিষেকের দরকার কি, নিষেক কেন প্রয়োজন, তারপরে বেশ কিছু হরমোনের কথা বলেছিলাম, হ্যাঁ, এবং কোন হরমোনে কি কি কাজ এটা বলেছিলাম মনে হয়। আচ্ছা, এরপরে আজকে আমাদের দেখার কথা যে স্যার এই ক্লাসগুলোর রেকর্ড কি স্যার আপনি ইউটিউবে আপনার চ্যানেলে কি স্যার আপলোড করেন? হ্যাঁ ছিল, এটা আমি করি নাই, কিন্তু এই চ্যাপ্টারের উপরে ভিডিও করা ছিল অনেক আগেই, গত বছর করে রাখছিলাম ভিডিও। আমার এই ক্লাস আর ওই ভিডিওর মধ্যে তেমন ডিফারেন্স নাই, তেমন কোনো পার্থক্য নাই। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে বিভিন্ন হরমোন কিভাবে সাহায্য করে। এর মধ্যে কতগুলো হরমোন হচ্ছে যেগুলো জনন কাজের সাথে জড়িত, জনন অঙ্গের বিকাশে সাহায্য করে অথবা বৈশিষ্ট্যগুলো প্রকাশে সাহায্য করে, এরকম অনেকগুলো হরমোন আছে, লিস্ট বলেছিলাম। আচ্ছা, এরপর আজকে আমরা দেখবো যে কিভাবে জরার মধ্যে কিভাবে একটা বাচ্চা বড় হয়, মায়ের পেটের ভেতরে জরায়ুর মধ্যে কিভাবে একটা বাচ্চা বড় হয়, কিভাবে ভ্রূণ তৈরি হয়, জাইগোট থেকে ভ্রূণ কিভাবে তৈরি হয়, পরে সেটা কিভাবে বড় হতে থাকে, এই বিষয়টা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আমরা বলি কি, বইয়ের মধ্যে ফিগারটা নাই,
হুম, বইয়ের মধ্যে এগুলো আছে তাই না? এই যে এই ফিগার গুলো আছে কোথায়? এই যে অমরা, হুম, অমরা নামে একটা বিষয় আছে। তারপরে এই যে বাচ্চা বড় হওয়ার প্রক্রিয়া, এটা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই বিষয়গুলো বইয়ের মধ্যে আছে, আমরা এগুলো তো যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা এট ফার্স্ট দেখি যে যখন ডিম্বাণুটা নিষিক্ত হয়, ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরে তার মধ্যে কি কি পরিবর্তন ঘটে। ঠিক আছে, তো আমরা এখানে দেখছি যেটা এই অঙ্গটা হচ্ছে জরায়ু। হুম, স্ত্রী জননাঙ্গের মধ্যে এটা হচ্ছে জরায়ুর একটা অংশ। এটা হচ্ছে জরায়ুর বাম দিকের অংশ, ডান দিকেও ঠিক এরকম একটা অংশ থাকে। হুম, অর্ধেক অংশ দেখাচ্ছি এখানে ছবির মধ্যে। একটা জরায়ুর অর্ধেক অংশ দেখানো হচ্ছে। বাম, এটা হচ্ছে একটা সাইড, এটা হচ্ছে জরায়ুর ডান দিকের অংশ, ঠিক এরকম একটা অংশ বাম দিকে থাকে। হুম, তো এই জ্বরের ভেতরে কি হয়, ডিম্বাণু তৈরি হয় আমরা জানি। আমরা বলি জ্বরের ভেতরে ওই যে মাতৃকোষ থাকে না, কতগুলো জনন মাতৃকোষ। তো শ্রীদেহে জরার মধ্যে জনন মাতৃকোষ থাকে। তো এই জনন মাতৃকোষ অনেকগুলো থাকে। এখানে দেখা যাচ্ছে যে, দেখতে পাচ্ছি এই কোষগুলোকে বলে প্রাইমারি ফলিকল। এই প্রাইমারি ফলিকল গুলো আলটিমেটলি কিসে রূপান্তরিত হয়? আলটিমেটলি ডিম্বাণুতে রূপান্তরিত হয়। তো জ্বরের ভেতরে এই অংশটাকে আমরা বলি ওভারি, বা ডিম্বাশয়। এরকম এই বাম দিকে যেরকম একটা থাকে, এরকম ভাবে ডান দিকেও আরেকটা ডিম্বাশয় থাকে। তবে জ্বরের ভেতরে ডিম্বাশয় অংশটা দুইটা ডিম্বাশয় থাকে। এখন এই ডিম্বাশয় থেকে কি হয়, প্রতি মাসে একটা করে ডিম্বাণু তৈরি হয়, একটা করে ডিম্বাণু নির্বাচিত হয়। দেখা যায় যে 20 থেকে 25টা এই জনন মাতৃকোষ রিক্রুট করা হয়, কিন্তু আলটিমেটলি নেওয়া হয় একটা ডেভেলপ হয়। তো কোন এক মাসে কি হয়, বাম দিকের ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়, আবার এর পরবর্তী মাসে ডান দিকের ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা তৈরি হয়। এটা যদি বলি, এটা হচ্ছে ডান আর এটা হচ্ছে বাম। এইভাবে আমরা বলি যে ডিম্বাণু রিক্রুট করা হয় বা নিয়োগ করা হয়। এখন এই ডিম্বাণুটা এখানে এসে থাকে, ডিম্বাণুটা পরবর্তী রিলিজ হয় এবং একটা ফাংশনাল বা পরিপূর্ণ ডিম্বাণু হিসেবে চলে আসে। এই টিউবটার নাম হচ্ছে ফেলোপিয়ান টিউব। এই যে বলছি যে এই অংশটা, যে অংশটা মার্ক করে দিচ্ছি টিউব আকৃতির, এই অংশটার নাম হচ্ছে ফেলোপিয়ান টিউব। তো প্রতি মাসে একটা করে পরিপূর্ণ বা ফাংশনাল ডিম্বাণু এই ডিম্বাশয় থেকে রিলিজ হয়, বের হয়ে আসে এবং পরবর্তী ফেলোপিয়ান টিউবে প্রবেশ করে। এটা ফেলোপিয়ান টিউবে কয়েকদিন ওয়েট করে। এখন যদি এর মধ্যে তাকে এই কোনো শুক্রাণু নিষিক্ত না করে, তাহলে কি হয়, সেই ডিম্বাণুটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে এই প্রাচীর সহ, কোষ প্রাচীর সহ বিভিন্ন এর ভেতরে যে পেশিগুলো আছে, কোষ এই ভেতরে জ্বরের ভেতরে যে প্রাচীর, এই প্রাচীরগুলো নষ্ট হয়ে এই ব্লাড হয়ে বের হয়ে আসে। আচ্ছা, তো এখন যদি এই ডিম্বাণুটা কয়েকদিন ওয়েট করে, 5-6 দিন ওয়েট করে, এর মধ্যে যদি শুক্রাণু আসে, শুক্রাণু যদি এই জ্বরের ভেতর দিয়ে পরবর্তী ফেলোপিয়ান টিউব ভেদ করে ভেতরে আসতে পারে, তাহলে শুক্রাণুটা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। তো নিষিক্ত করলে কি হয়, নিষিক্ত ডিম্বাণুকে আমরা কি বলি? নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? জাইগোট বলে, তাই না? তো ডিম্বাণুকে নিষিক্ত করা হলো, এটা হচ্ছে জাইগোট। তো এই স্টেজটা হচ্ছে জাইগোট। এখন এই জাইগোটটা পরবর্তীতে আস্তে আস্তে মাইটোসিস বিভাজন হয়। আমরা বলি যে আমরা সবাই তো মায়ের পেটের ভেতরে এরকম জাইগোট আকারে ছিলাম, একটা কোষ আকারে ছিলাম একটা সময়। পরে আল্লাহর হুকুমে আমরা বড় হয়েছি। তো একদিনের মাথায়, জাইগোট তৈরি হওয়ার ঠিক একদিনের মাথায় তার মধ্যে প্রথম মাইটোসিস বিভাজন হয়। হ্যাঁ, তো ঠিক একদিনের মাথায় ডে 1-এ তার মধ্যে ফার্স্ট ক্লিভেজ বা মাইটোসিস হয়। এর ফলে সেটা একটা কোষ থেকে দুইটা কোষে রূপান্তরিত হয়। সো এটা তখন 2 সেল স্ট্রাকচারে চলে যায়। কথা না বুঝলে বইল। তারপরে এর পরবর্তী দিনে দুইটা কোষ বিভাজিত হয়ে 4টা কোষে পরিণত হয়। পরে এই 4টা কোষ এর পরবর্তী দিন মোটামুটি 24 ঘন্টা পরে বিভাজিত হয়ে 8টা কোষে পরিণত হয়। এখন 8 কোষ বিশিষ্ট যেই গঠনটা তৈরি হয়, এটাকে বলে মরুলা।
হুম, 8 কোষ বিশিষ্ট গঠনকে বলা হয় মরুলা। আচ্ছা, তো আমরা সিরিয়ালি একটা পর একটা পর্যায়গুলো দেখি কি কি হচ্ছে। তো প্রথম দিন ঠিক একদিন পরে ক্লিভেজ হয়। হ্যাঁ, এরপরে এই 16 কোষ বিশিষ্ট গঠনটাকে আমরা বলি মরুলা, সরি 8 কোষ না, 16 কোষ বিশিষ্ট গঠনটাকে আমরা মরুলা বলি। এটা 4 দিনের মাথায় তৈরি হয়। পরবর্তীতে এই মরুলাটা একটা বলের মতো আকৃতি গঠন করে, একটা বলের মতো আকৃতি গঠন করে যাকে বলে ব্লাস্টোসিস্ট। এর বাইরের দিকটা কোষে পূর্ণ থাকে আর ভেতরের দিকটা ফাঁপা থাকে, ভেতরের দিকটা ফাঁপা এবং তরল পদার্থে পূর্ণ থাকে। এই গঠনটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। পঞ্চম দিনের মাথায় ব্লাস্টোসিস্ট নামের গঠনটা তৈরি হয় এবং এটা আস্তে আস্তে কি হয়, এই ফেলোপিয়ান টিউব অতিক্রম করে জরায়ুর কাছে চলে আসতে থাকে। হ্যাঁ, এবং নবম দিনের মাথায় এই ব্লাস্টোসিস্ট এই কোষের বলটা জরায়ুর গায়ের সাথে লেগে যায়। এটাকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন, সংযুক্ত হয়ে যাওয়া। এটাকে আমরা ইমপ্ল্যান্টেশন বলি। নবম দিনের মাথায় ব্লাস্টোসিস্টটা জরায়ুর গায়ে লেগে যায়। পরবর্তীতে কি হয় আমরা দেখি। পরবর্তীতে এই ব্লাস্টোসিস্ট জরায়ুর গায়ে লেগে যায় এবং পরবর্তীতে তার বাইরে একটা গঠন তৈরি হয়, একটা ব্যাগের মতো গঠন তৈরি হয় যাকে বলে অমরা বা প্লাসেন্টা। বাংলায় অমরা বলে, ইংরেজিতে প্লাসেন্টা বলে। এই গঠনটা তৈরি হওয়া শুরু হয়। অর্থাৎ এই ব্লাস্টোসিস্টটা ইমপ্ল্যান্ট হওয়ার বা সংযুক্ত হওয়ার পর থেকেই আস্তে আস্তে ওই প্লাসেন্টা বা অমরা জিনিসটা ডেভেলপ হওয়া শুরু করে, একটা ব্যাগের মতো জিনিস সেটা তৈরি হওয়া শুরু হয়। আচ্ছা, তো ভ্রূণ সংস্থাপন বুঝেছি তো। ব্লাস্টোসিস্ট সেটাকে আমরা ভ্রূণ বলছি। আচ্ছা, ভ্রূণ কাকে বলে এট ফার্স্ট বুঝে নেই। জাইগোট কোনটা? নিষিক্ত ডিম্বাণুকে বলে জাইগোট। পরে নিষিক্ত ডিম্বাণু থেকে পরবর্তীতে যখন 2 কোষ, 4 কোষ, 16 কোষ, 18, 32 কোষ, এই যতগুলো অবস্থা আছে এগুলোকে পরবর্তীতে ভ্রূণ বলে। জাইগোটের পরবর্তী অবস্থাটা হচ্ছে ভ্রূণ। তো এই ভ্রূণের মধ্যে কতগুলো দশা আছে বলছি, মরুলা, ব্লাস্টোসিস্ট ইত্যাদি ইত্যাদি। তো এই ভ্রূণটা যখন জরায়ুর গায়ে লেগে যায় তারপর থেকেই এই ব্যাগের মতো অমরা অঙ্গটা তৈরি হওয়া শুরু হয় এবং এই অমরা অঙ্গটা পুরোপুরি ডেভেলপ হয় কতদিনের মধ্যে? পুরোপুরি ম্যাচিউর হয় 12তম সপ্তাহে গিয়ে অমরার গঠন সম্পূর্ণ হয়, অমরাটা পুরোপুরি তৈরি হয়ে যায়। আচ্ছা, তো এই অমরা অঙ্গটা ফুসফুস এবং বৃক্কের মতো কাজ করে। কিভাবে কাজ করে? এবং কিছু হরমোনও নিঃসরণ করে। কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমরা দেখি যে মায়ের পেটের ভেতরে এই লাল অংশটা হচ্ছে জরায়ু। এই যে এই রিজিয়নটা, এই অঞ্চলটা হচ্ছে জরায়ু। হ্যাঁ, এই জরায়ুটা কি হয়? জরায়ুটা ফুলে যায়, কারণ এর ভেতরে বাচ্চাটা বড় হতে থাকে, জরায়ুটা ফুলে যায়। এখানে কি হয় আমরা দেখতে পাচ্ছি যে জরায়ুর ভেতরে জরায়ুর ভেতরে এখানে প্লাসেন্টা নামে একটা অঙ্গ তৈরি হয়। এই যে সাদা বর্ডারওয়ালা যে থলের মতো জিনিসটা, এই সাদা বর্ডারওয়ালা যে থলের মতো জিনিসটা তৈরি হলো, এটাকে বলছি প্লাসেন্টা বা অমরা। এর ভেতরে কি হয় আমরা বলি, এর ভেতরে এক হচ্ছে যে বাচ্চাটা থাকে, যে বাচ্চাটা তৈরি হতে থাকে সেটা তার সাথে নারী দিয়ে সংযুক্ত থাকে। এই বাচ্চাটার যে নারী, এই নারীর সাথে একটা, এই নাভির সাথে একটা নারী যুক্ত থাকে, এটাকে বলে আম্বিলিকাল রজ্জু বা আম্বিলিকাল কর্ড। তার নাভির সাথে এই নালীটা যুক্ত থাকে এবং এই নালীটা পরবর্তীতে কার সাথে যুক্ত থাকে? অমরার সাথে লাগানো থাকে। আচ্ছা, এখন আমরা একটু অমরার গঠনটা দেখি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই অমরার মধ্যে মায়ের দেহের রক্ত এসে প্রবেশ করে। এই যে দেখতে পাচ্ছি যে ঠিক অমরার ভেতরেই, সরি জ্বরের ভেতরেই যে অমরাটা, সাদা বর্ডার দেওয়া যে অমরা, এর ভেতর রক্ত চলে আসছে। এই রক্তটা কার রক্ত? মায়ের দেহ থেকে আসা রক্ত এটা। আবার এর সাথেই নারী দিয়ে সংযুক্ত আছে এই বাচ্চার দেহটা, নাভির সাথে নারী দিয়ে যুক্ত আছে, আম্বিলিকাল রজ্জু দিয়ে সংযুক্ত করা আছে। এখানে কি হয়? এখানে রক্তের আদান প্রদান হয়, ঠিক রক্ত না, এই পুষ্টি উপাদান, বর্জ্য পদার্থ,
গ্যাস এগুলোর আদান প্রদান হয় এই এর মাধ্যমে, এই নারীর মাধ্যমে। আর দেখতে পাচ্ছি এই বাচ্চাটা একটা নীল একটা জিনিসের মধ্যে ডুবানো আছে। এটাকে আমরা কি বলি? এটাকে বলি অ্যামনিওটিক ফ্লুইড। এটা একটা তরল পদার্থ, যে তরল পদার্থের ভেতরে বাচ্চাটা ভেসে থাকে। এর ফলে কি হয়? বাচ্চাটা যাতে বিভিন্ন ঝাঁকুনি আঘাত থেকে রক্ষা পায়। তরলের ভেতরে সাসপেন্ডেড অবস্থা থাকে, ভাসমান অবস্থা থাকে, এটাকে বলে অ্যামনিওটিক ফ্লুইড। আর এই অ্যামনিওটিক ফ্লুইডের বাইরের আবরণটার নাম হচ্ছে অ্যামনিয়ন। ছবিটা বুঝেছি জি দাইয়ান? স্যার। তাহলে এই হচ্ছে জরায়ু। জ্বরের ভেতরে এই সাদা বর্ডার দেওয়া অংশটা হচ্ছে অমরা। এই অমরার ভেতরে কি হয়? মায়ের দেহ থেকে রক্ত আসে। আবার এর ভেতরেই একটা থলের মতো জিনিস আছে যেটাকে বলে জি অ্যামনিয়ন। স্যার। অ্যামনিয়নের ভেতরে এই তরল পদার্থ থাকে যেটা কিনা বাচ্চাটাকে ভাসায় রাখে এবং আঘাত থেকে রক্ষা করে। এখন আমরা দেখব যে এই জরায়ু, এই অমরা কিভাবে ফুসফুস এবং বৃক্কের মতো কাজ করে। ফুসফুসের কাজ কি? গ্যাসীয় বিনিময় করা, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় করা। ফুসফুসের কাজ। বৃক্কের কাজ কি? বর্জ্য পদার্থ বের করে দেওয়া। এই দুইটা কাজই জরায়ু করতে পারে বাচ্চাটার জন্য। কিভাবে করে? এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই যে এখানে যে এই জ্বরের ভেতরে যে এখানে কতগুলো কোষিক নালিকা যুক্ত আছে, এই জায়গাটা আমরা ক্রস সেকশন করে দেখছি, জুম করে দেখতেছি এখানে কি আছে। দেখতে পাচ্ছি কি এই উপরের অংশটা, এখানে এখানে যে উপরের অংশটা, এই উপরের অংশটা হচ্ছে মায়ের জরায়ুর প্রাচীর। এই অংশ হচ্ছে জরায়ু। হ্যাঁ, জরায়ুর দেয়াল বা ইউটেরাইন ওয়াল। এই জরায়ুর দেয়ালে কি হয়? এখানে রক্তনালী থাকে, লাল রক্তনালী। আচ্ছা, এটাকে আমরা ধমনী বলি। এটা হচ্ছে ধমনী, লালটা হচ্ছে ধমনী। মায়ের দেহ থেকে রক্ত আসে এখানে, ধমনী। হ্যাঁ, আর নীলটা কি? নীলটা কি শিরা, তাই না? আচ্ছা, এখন কি হয়? এই জরায়ুর গায়ের সাথে, দেয়ালের সাথে যে লাল ধমনী যুক্ত থাকে, এই লাল ধমনীর মাধ্যমে কি হয়? এই এর মাধ্যমে অক্সিজেনওয়ালা রক্ত আসে এবং এই পুষ্টি সমৃদ্ধ রক্ত আসে। মায়ের দেহ থেকে এই জরায়ুর ধমনী দিয়ে দুটো উপাদান আসে। কি কি? অক্সিজেন, বিভিন্ন পুষ্টি উপাদান আসে, এদিক দিয়ে আসে। গিয়ে গিয়ে রক্তটা কোথায় চলে যায়? এই ফাঁকা জায়গায় রক্তটা চলে আসে, এখানে এসে রক্তটা জমা হয়। কি বলছি? মায়ের দেহ থেকে এই জরায়ুর এই সাথে সংযুক্ত জরায়ুর ভেতরে থাকা ধমনী দিয়ে রক্তগুলো এই জায়গায় চলে আসে, মানে ফাঁকা জায়গাটা চলে আসে। এখানে রক্ত থাকে। তাহলে এই রক্তের মধ্যে কি আছে বলো? এই ফাঁকা জায়গায় যে রক্তটা আসলো, এই রক্তের মধ্যে অক্সিজেন আছে আর পুষ্টি উপাদান আছে। পুষ্টি উপাদান আছে। আচ্ছা, ঠিক আছে। আবার অন্যদিক থেকে ঠিক এই জায়গাটাতে ওই ভ্রূণের রক্ত এসে হাজির হয়। কিভাবে? ভ্রূণ তো ভেতরে, তাই না? ভ্রূণ তো ভেতরে। এখন এই দেখতে পাচ্ছি যে ভ্রূণের এই নাভির সাথে একটা নাড়ি যুক্ত আছে, নাড়ি, আম্বিলিকাল রজ্জু। হ্যাঁ, ওই যে সিজার করা বাচ্চাদের দেখবা, যেসব বাচ্চা সিজার করে, ডাক্তার এই হাসপাতালে গেলে দেখা যায় বাচ্চাদের নাভির সাথে একটা লাগানো থাকেন এই ইয়ের মতো, পাইপের মতো। এটাই হচ্ছে আম্বিলিকাল কর্ড। কেটে ফেলে যদিও, তারপরে কিছু থাকে। আর মা খালারা কি করে? খালি ওটাকে স্যাক দেয়, কয়লা গরম করে বা ইয়ে গরম করে, একটা কাপড় গরম করে কদিন পর পর স্যাক দেয় ওই নাভির জায়গাটা। কারণ কি? ওই নাভির জায়গাটা কেটে ফেলে তো, ওই জায়গায় যদি কোনো ইনফেকশন হয়, এই কারণে খালি সরিষার তেল দেয়, তারপরে ওই এই কয়লা গরম করে, কাপড় গরম করে ওইখানে স্যাক দেয় যাতে ওটা তাড়াতাড়ি শুকায় যায়। দেখছো না? জি তো স্যার। এই বাচ্চার সাথে যে নাভিটা আছে, এই নাভি থেকেও কিন্তু ইয়ে আসে, নাভির মধ্যে কিন্তু রক্তনালী আছে। ওখানে কি আছে? নাভির মধ্যে, নাভির সাথে যে রজ্জুটা, আম্বিলিকাল রজ্জু, সেটাও এখানে চলে আসে। কিভাবে? আমরা বলি রজ্জুর ভেতরে থাকে শিরা এবং ধমনী। এখানে বলছি যে বাচ্চার, এখানে তো বাচ্চাটা, তো এই বাচ্চার সাথে যে এই রজ্জু যুক্ত আছে, এই রজ্জু দিয়ে রক্তটা এখানে চলে আসে। কি দিয়ে চলে আসে?
আমরা বলি কি হবে এটা, এখানে যে রক্ত চলে আসে বাচ্চার দেহ থেকে, এটাকে কি বলবো? এটা তো ধমনী বলবো নাকি? এখানে যে নীল পাইপটা এসেছে এটা হচ্ছে ধমনী। আমরা কি বলছি একটু খেয়াল করো, বলছি যে এই বাচ্চার যেই আম্বিলিকাল রজ্জু, যে নাড়িটা, এই নাড়িটা দিয়ে রক্ত আসে। নাড়ির মধ্যে দুটো অংশ থাকে, মধ্যে ধমনীও যেমনি ভাবে থাকে, শিরাও থাকে নাকি? ধমনী থাকে, শিরাও থাকে। এখন আমরা বলি ধমনী দিয়ে রক্ত এখানে চলে আসে, ধমনী দিয়ে রক্ত চলে আসে, বাচ্চার ধমনী, ভ্রূণের ধমনী। ধমনী দিয়ে কি আসে বলতো? বাচ্চার দেহের রক্তের মধ্যে কি আছে বেশি? বাচ্চার দেহের রক্তের ভিতরে কার্বন ডাইঅক্সাইড আছে না, রোজ রক্ত আর কণিকা। বর্জ্য আছে না, ওয়েস্ট জি স্যার। বর্জ্য আছে। এই বর্জ্যগুলো ভ্রূণের ধমনী দিয়ে এইখানে চলে আসে, ভ্রূণের ধমনী দিয়ে এটা চলে আসে। যে এখানে নীল, যেটা নীলটা কিন্তু ধমনী, এইটা এখানে নীলটা কিন্তু ধমনী। এই যে বাচ্চার যে নীলটা দেখা যায়, এটা কিন্তু বাচ্চার ধমনী। তো এই ধমনী, বাচ্চার ভ্রূণের ধমনী, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে আর বিভিন্ন ওয়েস্ট, নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ বেশি থাকে। এটা এখানে হাজির হয়, হাজির হয়ে এখানে কতগুলো কোষিক নালিকা তৈরি করে বা ক্যাপিলারি তৈরি করে, কোষী জালিকা তৈরি করে। এখন দেখো এখানে তাহলে দুটো জিনিস আছে, এক হচ্ছে বাচ্চার রক্ত এখানে কোষী জালিকার মধ্যে হাজির হয়ে গেছে, আর এইখানে মায়ের রক্ত হাজির হয়েছে। আমরা বলছিলাম মায়ের রক্তের ভেতরে কি আছে, এখানে মায়ের রক্ত, মায়ের রক্ত সেখানে কি বেশি আছে বলতো? অক্সিজেন আর মায়ের পুষ্টি। রক্তের মধ্যে অক্সিজেন আর পুষ্টি উপাদান আছে, অক্সিজেন আর পুষ্টি উপাদান আছে। অপরদিকে বাচ্চার যে রক্তটা এখানে এসে হাজির হইলো, বাচ্চার রক্ত যে কোষিক নালিকা দিয়ে এখানে হাজির হইলো, এইখানে আবার কার্বন ডাইঅক্সাইড বেশি আছে এবং বর্জ্য পদার্থ বেশি আছে। এখন কি হবে, ব্যাপন প্রক্রিয়া হবে। বাচ্চার ভ্রূণের রক্তটা আর বাইরে যাবে না, কিন্তু সেটা কোষিক নালিকার ভেতরেই থাকবে। আমরা জানি কোষিক নালিকার প্রাচীরটা খুব পাতলা, এর ফলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই বাচ্চার এই এই নারী থেকে তৈরি হওয়া কোষিক নালী, কোষিক জালিকা, এখান থেকে দুইটা জিনিস চলে যাবে, কার্বন ডাইঅক্সাইড চলে যাবে, বর্জ্য পদার্থ চলে যাবে। আর কি ঢুকবে? অক্সিজেন ঢুকবে আর পুষ্টি উপাদান ঢুকবে। এর ফলে রক্তটা, বাচ্চার যে রক্তটা, ভ্রূণের যে রক্তটা, সেটা বর্জ্য পদার্থ বের করে দিয়ে পুষ্টি উপাদান এবং অক্সিজেন গ্রহণ করবে। সেটা আবার স্যার এটা পরবর্তীতে অভিস্রবণ প্রক্রিয়ায় হয় না? না, ব্যাপন, নালিকা ভেদ করে যখন এই উপাদানগুলো আসা যাওয়া করে, অভিস্রবণ, হ্যাঁ বলতে পারি, হ্যাঁ অভিস্রবণই তো, হ্যাঁ ঠিক আছে, অভিস্রবণ। ওই যে এটা জি স্যার, বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে, ব্যাপন তো এখানে পর্দা ব্যাপনে তো থাকে না, পর্দা থাকে না। হ্যাঁ এখানে পর্দা থাকে, এই সিলেক্টিভলি কিছু কিছু জিনিস আদান প্রদান হয়, ঠিক আছে, অভিস্রবণ। হ্যাঁ, তো ওই ব্যাপন এক রকমের, সরি অভিস্রবণ এক রকমের ব্যাপন, যাক হ্যাঁ ঠিক আছে, অভিস্রবণ। তো এর ফলে এই এই যে রক্তটা বিশুদ্ধ হয়ে যায়, পরবর্তীতে এই সেই রক্তটা আবার শিরা দিয়ে বাচ্চার নারীর মধ্যে প্রবেশ করে, এবং এর সাথে সাথে মায়ের রক্তটা কি হয়, মায়ের রক্তটা বিষাক্ত হয়ে যায়। দেখো মায়ের রক্তটা এখানে লাল ছিল, এখানে রক্তটা কিছুক্ষণ পরে নীল হয়ে গেছে, মায়ের রক্তটা দূষিত পদার্থে পরিপূর্ণ হয়ে গেছে। এবং তখন মায়ের রক্তটা কি হয়, আবার শিরা দিয়ে মায়ের দেহের মধ্যে ফেরত চলে যায়, উপরের শিরা দিয়ে ফেরত চলে যায়। কথাটা কি বুঝাতে পেরেছি? আবার বলবো? জি স্যার। আচ্ছা, আবার বলি। তো কি হয়, আমরা বলি যে এটা হচ্ছে মায়ের জরায়ু, মায়ের জরায়ুর সাথে কি হয়, এই জরায়ু দেয়ালের সাথে ধমনী এবং শিরা সংযুক্ত থাকে। তো এই ধমনী দিয়ে যে রক্তটা আসে, এই রক্তটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং পুষ্টি সমৃদ্ধ রক্ত। এটা কি হয়, এই রক্তটা সে ড্রেন করে ফেলে দেয়, কোথায় ফেলে দেয়, এই ফাঁকা জায়গায় ফেলে দেয়। এই রক্তটা এখানে এই ফাঁকা জায়গায় চলে আসে রক্তটা। অন্যদিকে বাচ্চার দেহ থেকে, নাভি থেকে, বাচ্চার নাভি থেকে, নাভির সাথে সংযুক্ত আম্বিলিকাল রজ্জু, সেটা থেকে, তার মধ্যে শিরা আছে, ধমনী আছে, তো তার শিরা দিয়ে এই বাচ্চার দেহ থেকে রক্ত চলে আসে। এখানে শিরা হচ্ছে এইটা, এটা হচ্ছে ভ্রূণের শিরা, ভ্রূণের শিরা। এই ভ্রূণের শিরার মধ্যে
সরি ভ্রূণের ধমনী, ভ্রূণের ধমনী দিয়ে রক্ত চলে আসে। হ্যাঁ, এই রক্তের মধ্যে কি থাকে? ভ্রূণের ধমনী দিয়ে রক্ত চলে আসে এবং সেটা কোষী জালিকা এখানে চলে আসে। এই রক্তের মধ্যে কি বেশি থাকে? কার্বন ডাই অক্সাইড বেশি থাকে আর বিভিন্ন বর্জ্য পদার্থ ওয়েস্ট বেশি থাকে। এখানে একটা বিষয়, আমরা সাধারণত বলি কি ধমনীর মাধ্যমে কোন ধরনের রক্ত হয়, পরিবাহিত হয়? সাধারণত বলতাম যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়, কিন্তু ভ্রূণের ধমনীটা ব্যতিক্রম। ভ্রূণের ধমনী কিন্তু অক্সিজেন ওয়ালা রক্ত পরিবহন করে না। ভ্রূণের ধমনী ব্যতিক্রম ভাবে কি পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড এবং বর্জ্য পদার্থওয়ালা রক্ত পরিবহন করে। বুঝেছ? আমরা বলি জি, স্যার। ইউজুয়ালি মানবদের মধ্যে যত ধমনী আছে সব ধমনী অক্সিজেন বহন করে, পুষ্টি উপাদান বহন করে, অক্সিজেন বহন করে, কিন্তু দুইটা ধমনী শুধুমাত্র ব্যতিক্রম। পালমোনারি ধমনী অর্থাৎ ফুসফুসের ধমনী আর এই ভ্রূণের ধমনী। হ্যাঁ, ভ্রূণ আম্বিলিকাল কর্ডের ধমনী, এই দুইটা ধমনী কার্বন ডাই অক্সাইড বহন করে। এই দুইটাই এক্সেপশন। তো ভ্রূণের ধমনী দিয়ে রক্তটা এখানে চলে আসে এবং কোষী জালিকায় চলে আসে, এবং তখন কি হয়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ভ্রূণের ধমনীর ক্যাপিলারি থেকে কার্বন ডাই অক্সাইড বর্জ্য পদার্থ বের হয়ে যায় এবং অক্সিজেন পুষ্টি উপাদান চলে আসে। হ্যাঁ, এবং সেই রক্তটা পরবর্তীতে আবার ভ্রূণের শিরা দিয়ে বাচ্চার দেহের মধ্যে ফেরত চলে যায়। এইভাবে বাচ্চার দেহটা কি হয়? কনস্ট্যান্টলি সবসময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে পারে, বর্জ্য পদার্থ ত্যাগ করতে পারে এবং অক্সিজেন এবং পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। অন্যদিকে মায়ের যে রক্তটা এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বিষাক্ত হয়ে গেল, এটা পরবর্তী শিরা দিয়ে ফেরত চলে যায়, এই নীল শিরা দিয়ে ফেরত চলে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি? জি, স্যার। এইভাবে অমরাটা কি করে? এই বাচ্চাটার জন্য, ভ্রূণের জন্য ফুসফুস এবং বৃক্কের মতো কাজ করে এবং কিছু হরমোন নিঃসরণ করে, যেটা কিনা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য দরকার। হ্যাঁ, এই অমরাটা। তো সায়েন্টিস্টরা বিভিন্নভাবে চেষ্টা করে যে আমরা কি এই ল্যাবের ভেতরে, টেস্ট টিউবের ভেতরে বাচ্চা বড় করতে পারি কিনা। তারা পারেন না। এই অমরা এরকম একটা অঙ্গ যেটা মায়ের পেটের ভেতরে তৈরি হয়, যেটা কিনা বাচ্চাকে বড় হওয়ার একটা সুবিধা দেয় বা উপযুক্ত পরিবেশ দেয়, এটা কখনো এই আর্টিফিশিয়ালি ল্যাবের মধ্যে এখনো তৈরি করা যায় নাই। ওই যে কতগুলো সায়েন্স ফিকশন মুভি টুভি আছে না, বা গল্প আছে না, ওখানে দেখানো হয় যে মানুষকে তখন ল্যাবের ভিতরে, কাচের ভিতরে তৈরি করা হয়। হ্যাঁ, জি, স্যার, আহ, দেখেছি। তো এরকমটা আসলে এখন পর্যন্ত করা যায় না, কারণ এরকম অমরার ভেতরে যে এনভায়রনমেন্টটা থাকে বা যেই ফ্যাসিলিটিটা থাকে, এই ফ্যাসিলিটি এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই কৃত্রিম ভাবে তৈরি করতে পারে নাই। স্যার, আমি জানতাম যে করা যায়। না, এখনো পর্যন্ত করা যায় না, এখনো পর্যন্ত হয় নাই। এই অমরার বিকল্প এখনো পর্যন্ত বের হয় নাই। আচ্ছা, এরপর আমরা দেখি তাহলে বইয়ের মধ্যে এই ছবিগুলো আছে, ওই আগের কথাগুলো চলে আসবে। আমরা বলি মোটামুটি 1 দিন বা 36 ঘন্টা পরে জাইগোটের মধ্যে প্রথম ক্লিভেজ হয়, তাই না? এবং জি, পরবর্তীতে 1 দিন, 2 দিন, 3 দিন, 72 ঘন্টার ভেতরে 16 কোষ বিশিষ্ট গঠন তৈরি হয়। এই সময় কোন বিভাজন ঘটে? মাইটোসিস না মিওসিস? এই সময় মিওসিস না? ও না, মাইটোসিস। জি, স্যার। জীবটা বহুকোষী এই জীবে পরিণত হচ্ছে, মাইটোসিস। পরবর্তীতে 4 সপ্তাহ, তো আমরা বলি যে 16 কোষ বিশিষ্ট গঠনের পরে আমরা বলি এই নবম দিন, এর পরে পঞ্চম দিনের মাথায় ব্লাস্টোসিস্ট নামে গঠন তৈরি হয়, যেটা কিনা আগের স্লাইডে দেখেছিলাম। পরে সেই ব্লাস্টোসিস্টটা কি হয়? নবম দিনের মাথায় জরায়ুর গায়ের সাথে লেগে যায়, ইমপ্ল্যান্টেশন হয়। পরবর্তীতে 4 সপ্তাহ পরে কি হয়? 4 সপ্তাহ পরে ওই ভ্রূণ কি হয়? একটা বলের ভেতরে ভাসতে থাকে। 4 সপ্তাহ পরে কি হয়? যে এখানে বলা আছে, 4 সপ্তাহ পরে দেখা যায় যে ভ্রূণ তৈরি হয়, ভ্রূণটা তরলের ভেতরে ভাসতে থাকে। হ্যাঁ, মস্তিষ্কের গঠন, হৃৎপিণ্ড তৈরি হওয়া শুরু হয়, ইত্যাদি ইত্যাদি। এবং পরবর্তীতে আমরা বলি 12 দিনের মাথায়, 12তম সপ্তাহের মাথায় এই অমরাটা তৈরি, পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। এবং আরেকটা বিষয় যে এই নবম সপ্তাহ থেকে এটাকে আর ভ্রূণ বলে না। নবম সপ্তাহ থেকে এটাকে কি বলে? ফিটাস বলে। ফিটাসের কোনো বাংলা নাই। এমব্রিওর বাংলা হচ্ছে ভ্রূণ।
কিন্তু ফিটাসের কোনো বাংলা জানা নাই, বুঝছো? তো নবম সপ্তাহ থেকে এটাকে আর ভ্রূণ বলে না, এটাকে ফিটাস বলে। এবং আমরা জানি যে 12তম সপ্তাহের মাথায় ইয়েটা এই অমরার গঠনটা পরিপূর্ণ হয়। আচ্ছা, এরপর আমরা বলি যে 28 সপ্তাহের মধ্যে 28 সপ্তাহ পরে ফিটাসটা এই পূর্ণাঙ্গ প্রাপ্ত হয় এবং ভ্রূণটা আরো বড় হতে থাকে, ফিটাসটা আরো বড় হতে থাকে এবং 38 সপ্তাহ পরে বাচ্চাটা দুনিয়াতে আসার জন্য উপযুক্ত হয়। 38 সপ্তাহ, 38 সপ্তাহ মানে কয় মাস কয় দিন? মোটামুটি 9 মাস 10 দিন। একটা কথা বলে না, বাংলা সিনেমাতে খালি শুনতাম 10 মাস 10 দিন, বাংলা সিনেমাতে খালি জি শুনতাম 10 স্যার। মাস 10 দিন, 10 মাস 10 দিন না, আসলে এটা এক্স্যাক্টলি যদি বলি 9 মাস 10 দিন। তাহলে স্যার 9 মাস আসে। 280 দিন বলে খুব সম্ভব, 280 দিন জেস্টেশন পিরিয়ড, মানে মায়ের পেটের ভেতরে কতদিন থাকে। এক এক জীবের ক্ষেত্রে এক এক রকমের, মানুষের ক্ষেত্রে 280 দিন, হাতির ক্ষেত্রে জানি কতদিন, কুকুরের ক্ষেত্রে ওরকম আছে, এক এক জীবের ক্ষেত্রে এক এক রকমের টাইম আছে। মানুষের ক্ষেত্রে 280 দিন। ওকে, তো আমরা এই স্যার জায়গায় হাতিদের ক্ষেত্রে 2 বছর থাকে। হ্যাঁ, হাতির ক্ষেত্রে অনেক, হ্যাঁ হাতির ক্ষেত্রে অনেক। হাতি তার বাচ্চা হয় একটা, 2 বছর পেটের ভেতর থাকে, বাচ্চা হয় একটা। হাতির জীবন অনেক কষ্টের। হ্যাঁ, আচ্ছা, তো এই অবস্থা। হ্যাঁ, তো এই শেষ। তাহলে আমরা কি দেখলাম আজকে? আজকে আমরা দেখলাম তাহলে ইয়েটা, এই হরমোনের কাজ, এটা তো গত ক্লাসে পড়েছিলাম। তারপর হচ্ছে দেখলাম তাহলে যে কিভাবে জ্বরের ভিতরে কিভাবে ডিম্বাণু তৈরি হয়, সেই ডিম্বাণুটা নিষেকের পরে কিভাবে একদিন পর 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 এটা মাইটোসিস হতে হতে বিভিন্ন স্টেজে চলে যায়। তো প্রত্যেকটা স্টেজের নাম আছে। আচ্ছা শোনো, আমরা যেই এই যে পড়াগুলো পড়লাম, এগুলো বিজ্ঞানের কোন, জীববিজ্ঞানের কোন শাখার মধ্যে পড়ে বলতো? ভ্রূণবিদ্যা। যে এমব্রিওলজি, হ্যাঁ এগুলো এমব্রিওলজি শাখাটার মধ্যে পড়ে। তো ডাক্তার তো এমব্রিওলজি ভালোই পড়ে, বিশাল বিশাল বই আছে। তো আমরা প্রাথমিক কিছু নলেজ নিলাম এমব্রিওলজির। হ্যাঁ, তো বিভিন্ন স্টেজ আছে, এগুলোকে ডাক্তার বিভিন্ন স্টেজে ডাকে। অমর বা প্লাসেন্টা কিভাবে বাচ্চার ডেভেলপমেন্টে হেল্প করে এবং কিভাবে তার এই গ্যাসীয় পদার্থ এবং বর্জ্য পদার্থ বিনিময়ে হেল্প করে, এটা দেখলাম। তারপরে বিভিন্ন স্টেজগুলো দেখলাম, ভ্রূণের পূর্ণতা প্রাপ্তি বা ফিটাসের পূর্ণতা প্রাপ্তি, এরকম এই বিষয়গুলো দেখলাম। ঠিক আছে, তো এখানে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে মানব ভ্রূণ বিকাশে অমরার গুরুত্ব ব্যাখ্যা করা। ওকে, চিত্রটা আঁকবা। স্যার আপনি অ্যাটেন্ডেন্স নিয়েছেন? না, নিই নাই। এই চিত্রটা আঁকবা, হ্যাঁ? মাতৃগর্ভে নিয়ে নেন অমরা স্যার, এবং যে ভ্রূণ, পরিমাণ নম্বর। ও আচ্ছা। এটা জি স্যার। হোমওয়ার্ক। জি স্যার। এটা হোমওয়ার্ক, মাতৃগর্ভে অমরা ও ভ্রূণ। বাচ্চা কিভাবে আঁকবো স্যার? অনেক সহজ আঁকা। আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকবে। ইনশাআল্লাহ জি আগামী দিন, স্যার। আগের দিন আমরা বাকি অংশগুলো পড়বো। যে এইচআইভি ভাইরাসটা বাকি আছে, এইচআইভি ভাইরাসটা ইনশাআল্লাহ আগামী দিন পড়ে ফেলবো। এরপরে আমরা পড়া দিয়ে দিব ইনশাআল্লাহ। সামনের সপ্তাহে একটা ক্লাস যখন থাকবে, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এমসিকিউ টেস্ট দিব এই চ্যাপ্টারের উপরে। তো আগামী দিনের জন্য, আগামী দিনে তো আমার ক্লাস আছে, আগামী দিনের জন্য হোমওয়ার্ক হচ্ছে এই অমরার গঠন বর্ণনা করা। জি স্যার। ওকে, একটা মাত্র ছবি তো স্যার। হুম, আপনি তার কি নিব? দাঁড়াও, ডিসক্রিপশন। ঠিক আছে, ওকে রাখি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম।